কি আর কইতাম গো বুবু, গ্রামে গেলেও তো লুকায় লুকায় হাত ধরাধরি করতো, কিছু কইতেও পারতাম না, মনে করতাম ভাই বোন হয় তাই হয়তো। আজ বুঝতে পারছি জ্ঞান করতো, লজ্জা শরম নাই বলেই ঘর ভর্তি মানুষের সামনে হাত ধরাধরি করে আছে গো বুবু। চমকে উঠলাম আমি। কথাগুলো যে আমাকে ত্যাগ করে বলা, সেটা বুঝতে আর কিছুই বাকি রইল না। জোরে ঝাঁকি দিয়ে তাসফি ভাইয়ের হাত ছাড়িয়ে দিলাম। কাঁপতে লাগলো আমার হাত দুটো, কেঁপে উঠলো আমার দুর্বল শরীরটা। এখানে কি হচ্ছে সবকিছুই যেন মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। ভাই বোনের সম্পর্ক নিয়ে এত নোংরা চিন্তা ভাবনা এরা কিভাবে মাথায় আনতে পারে? চোখের কোণায় পানি জমতে লাগলো। অবাক হয়ে তাকিয়ে আছি সামনে দাঁড়িয়ে থাকা নিচু মনের কতগুলো মানুষের দিকে তাকিয়ে। কি বলছেন কি আপনারা এগুলো? কি করেছি আমি? আমার কথার উত্তরে খেকিয়ে উঠলো ছোট দাদি। ঘরের ভেতরে দরজা আটকে এতক্ষণ নষ্টামি করে এখন সাধু সাধা হচ্ছে তাই না? আর দেখ দেখ সবাই, মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না, নাটক কইরা যাচ্ছে। দেখ সবাই, কেন যে পা রাখছি এই বাড়িতে, না আসলে এগুলো আর দেখতে হতো না। আল্লাহ, চুপ, আর একটা কথাও বলবেন না আপনি। অনেকক্ষণ থেকে আপনাদের এসব ফালতু কথাবার্তা শুনে শুনে যাচ্ছি। আমি চুপ করে আছি এজন্য ভাববেন না যে কিছু বলবো না। আমরা কোনো ভুল করিনি। তাসফি ভাইয়ের চিৎকারে আরো কেঁপে উঠলাম আমি। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। ভীষণ কান্না পাচ্ছে এদের এমন নোংরা কথায়। ও আল্লাহ গো, সত্যি কথার দাম নাই দেখি। সকলের সামনে এদের নষ্টামি ধরা পড়ছে। আর এরা কয় কি? এত রাইতে ভাই বোন একলা বলে ঘরে দরজা লাগায় থাকে, আর আমি কইলেই দোষ। আর সহ্য করতে পারলাম না এদের কথাগুলো। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলাম। আমার কান্না দেখে ফুপি ও রিফাপু জড়িয়ে ধরলো আমায়। ওদের কাছে পেয়ে আরো জোরে কেঁদে উঠলাম। কতটা নিচু মন মানসিকতার হলে এসব কথা বলতে পারে তারা? আমরা তো কোনো অন্যায় করিনি, তাহলে এসব কথার মানে কি? এভাবে কান্না করতে দেখে বড় চাচা, আব্বু, ফুপা, বড় মা, আম্মু সহ বাকি সবাইও রুমে আসলো। আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন। নানু বলে তো আপনাকে মানি না। যেটুকু সম্মান দিতাম সেটাও কিন্তু ভুলে যাবো এখন। ছেলেটারে কেমন করে মানুষ করছো রেহানা? বোনের সাথে একা এক ঘরে থাকতে কিছু না, আমি কইছি তাতেই ফোসকা পড়লো ছেলেটার। আর ছেলেটাকেই বা দোষ দেওয়া যায় কিভাবে? ওই মেয়ে তো ওরে ফাঁসাইয়া ঘরে আনছে, সেটা কি বুঝি না? আপনাকে তো আমি তাসফি, শান্ত হও। এখন এভাবে রাগারাগি করার সময় নয়, মাথা ঠান্ডা করো। আব্বু, উনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন। এত নোংরা চিন্তা ভাবনা কিভাবে আনতে পারে উনি? খুব সম্মান দেখিয়েছি, আর না। তাসফি, মাথা ঠান্ডা করো বাবা, আমি তোমার আব্বু। তোমার ছোট মামাকে ভাবতে দাও ব্যাপারটা। বড় চাচার কথায় শান্ত হলেন তাসফি ভাইয়া। চুপ করে গেলেন উনি, কিন্তু আমি কিছুতেই শান্ত হতে পারলাম না। বড় চাচার প্রতি অগাধ আস্থা থাকলেও কিছুতেই সামলাতে পারছি না এসব কথাগুলোর ভিড়ে। কখনোই এমন পরিস্থিতি শিকার হয়নি। নিজেকে কিভাবে সামলাবো কিছুতেই বুঝতে পারছি না। আজকে বাসায় থেকে যাওয়া আত্মীয়দের মাঝে সবাই গ্রামের। তারাও তাসফি ভাইয়াকে জড়িয়ে আমাকে নানা বাজে কথা বলে যাচ্ছে। কিছুতেই সহ্য করতে পারছি না। ফুপিকে জড়িয়ে কেঁদেই যাচ্ছি। আমার কথা তো কেউ শুনেই না। যা কই খারাপ ভাইবা বসে থাকে সবাই। বলি, এই মেয়েকে আর কেউই বিয়ে করবে? বংশের মান সম্মান যা ছিল সবই তো শেষ হয়ে গেল। তাসফি তো আমাদের বংশেরই না, তাও ছেলে মানুষ, ওর আর কি হইব? সব চুনকালি তো পড়লো আমগো বংশের লইগা। কে বিয়ে করবো এটারে? ভাই, আমি বলি কি, আমাদের রাজীব আছে না, ওর সাথেই রূপার বিয়ে দিয়ে দেন। পরিবারের সম্মানটা তাও তো কিছুটা বাঁচানো যাবে। রাজীব ছেলে কিন্তু আসলেই অনেক ভালো। চমকে উঠলাম আমি, সাথে কান্নাটাও থেমে গেল আমার। কি বলে এনারা? এমন একটা লম্পট ছেলের সাথে আমাকে? ছি, স্বার্থের জন্য এরা এতটা নিচে নামতে পারে? এতদিন বড় চাচা ও আব্বুকে প্রস্তাব দিয়েও ব্যর্থ হতে হয়েছে, এজন্য এমন একটা পরিস্থিতি বেছে নিল। বা ঠিক কইছিস, আমার নাতনিটা কিন্তু অনেক ভালো। আমরা ওরে বিয়ার কথা কইলে না করব না, আমি রাজীবের সাথে কথা কমু। তোমরা আর কেউ কিচ্ছু কইও না। বংশের মান সম্মান বাঁচাইতে এইটাই শেষ উপায়। তুই রাজীবের লগেই ওর বিয়ের ব্যবস্থা কর আব্বা। ওনার কথায় আত্মীয়দের সবাই সায় দিতে লাগলো। গ্রামের মানুষ, গ্রামের নাম করা উচ্চ বংশের সম্মান বাঁচাতে সবাই রাজি হয়ে গেলেন। ফুপা, বড় চাচা, আব্বু, বড় মা, আম্মু নিরাশ হয়ে দাঁড়িয়ে আছেন। কেউ কোনো কথা বলছে না। এই মুহূর্তে তাদের চুপ করে থাকাটা যেন ভীষণ রকম যন্ত্রণা দিচ্ছে আমাকে। সহ্য করতে পারছি না আর কিছুতেই। হু হু করে কেঁদে উঠলাম আবারও। বেঁচে থাকার ইচ্ছেটাও মরে যাচ্ছে আস্তে আস্তে। তবে সেটাই হোক, করো, তোমরা বিয়ের ব্যবস্থা করো, কিন্তু সেটা রাজীবের সাথে নয়, আমার সাথে। আমাকে আর রূপাকে নিয়ে যখন এসব কথা জড়িয়েছে, তাহলে আমি ওকে বিয়ে করব, আর সেটা আজকেই। শূন্য অনুভূতি নিয়ে খাটের এক কোণায় চুপচাপ বসে আছি। এই মুহূর্তে সমস্ত কিছু ফাঁকা ফাঁকা লাগছে আমার। হঠাৎ কি থেকে কি হয়ে গেল বুঝেও কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে কোনো স্বপ্ন দেখছি, আর না হয় ঘোরের মাঝে ডুবে আছি। কিন্তু না, এই সব কিছুই সত্যি, আর কিছুক্ষণের মধ্যে ঘটে যাওয়া সব কিছুই বাস্তব। আসলে কি তাই? এই অবাধ্য মনটাকে কিছুতেই বোঝাতে পারছি না কি হচ্ছে এগুলো আমার সাথে, কেনই বা হচ্ছে। তাসফি ভাইয়ার ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছি না। কেন তারা তাসফি ভাইয়াকে জড়িয়ে আমাকে এত বাজে বাজে কথা বলে যাচ্ছে? কি করেছি আমরা?
তাসফি ভাইয়া কেন আমার রুমে আসতে যাবেন, যে সবাই এত বাজে পরিস্থিতিতে নিয়ে গেছে ব্যাপারটা? আমার তো কিছুই মনে পড়ছে না। আর বিয়ের কথাটা কেনই বা উঠছে? কি এমন হয়েছে যে আমাকে এই মুহূর্তে বিয়ে দিতে হবে? তাসফি ভাই কি বলে গেলেন এইসব? সবাই এই মুহূর্তে আমাকে রাজি করাতে ব্যস্ত হয়ে গেছে তাসফি ভাইয়াকে বিয়ে করতে। বিয়ে কি ছেলে খেলা নাকি যে বললেই হয়ে গেল? আর নিতে পারছি না আমি এসব। মাথা ব্যথাটা তিরতির করে বেড়েই চলেছে বহুগুণে। চারদিকের এত আওয়াজ আর সহ্য হচ্ছে না আমার। দুহাত দিয়ে মাথা চেপে ধরে মৃদু আত্মদান করে উঠলাম। কিছুতেই সহ্য করতে পারছি না এখন তাদের কথাগুলো। ওনাকে এতদিন ভাই বলে মেনে এসেছি, আর সবচেয়ে বড় কথা জন্মের মতো ভয় পাই ওনাকে। কিভাবে রাজি হব এই বিয়েতে আমি? প্রশ্নই আসে না। কোনো ভুল করিনি তো আমরা যে বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত এত তাড়াতাড়ি নিতে হবে? আমার আওয়াজে রুম জুড়ে পিনপিনতায় ছেয়ে গেল। চুপ হয়ে আছে সবাই। ছোট দাদি, রোজি ফুপু, কাকু সহ ওরা সবাই রুম থেকে বেরিয়ে গেছে অনেক আগেই। ছোট দাদির ছেলে আনিস কাকু ওই বদমাইশ রাজীবের সাথে আমার বিয়ের কথা তোলার পরেই যখন তাসফি ভাই আমাকে বিয়ে করার কথা বলে, তখনই ওরা সবাই রুম ত্যাগ করে। আনিস কাকু ইনিয়ে বিনিয়ে বড় চাচা ও আব্বুর কাছে রাজীবের সাথে বিয়ের কথা তুললেও তাসফি ভাই জোরে একটা হুঙ্কার ছেড়ে চলে যায়। তারপরেই ওরাও আর কথাটা তোলার সাহস পায়নি। কিন্তু তাসফি ভাইয়ার কথাটাকে গুরুত্ব দিয়ে সবাই গুঞ্জন শুরু করে। আমি বারণ করা সত্ত্বেও পরিবারের সবাই এসে এক এক করে বোঝাতে শুরু করে আমাকে। থেমে যাওয়া মাথা ব্যথাটাও বেড়ে গেল তাদের অত্যাচারে। নিজ দিকে তাকিয়ে থাকলেও বুঝতে পারলাম বড় চাচা এসে বসেছেন আমার কাছে। আলতো করে আমার মাথায় হাত দিয়ে বললেন, মাথা ব্যথা করছে মা? চোখ তুলে তাকালাম বড় চাচার দিকে। মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। পাশে দাঁড়িয়ে আছে আব্বু। তাদের নিরাশ না করা মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। হঠাৎ এমন কিছু হবে আমরা কেউই বুঝতে পারিনি রে মা। কেউ বিশ্বাস না করলেও তোমার উপর আমার পুরো আস্থা আছে। আমি জানি তোরা এমন কিছু করবি না যাতে আমাদের সম্মান নষ্ট হয়। তাসফি আর তোর উপর আমার পুরো বিশ্বাস আছে মা। বড় চাচার কথা শুনে চোখ দুটো আবারও ছলছল করে উঠল। আমাকে সত্যি বিশ্বাস করেছেন উনি। এটাই আমার জন্য বড় কিছু। যে করেই হোক বিয়েটা আমাকে আটকাতেই হবে। বড় চাচাকেও বোঝাতে হবে যাতে তাসফি ভাইয়ের সাথে আমার বিয়েটা যেন না দেয়। বড় বাবা, আমি সত্যিই কিছু করিনি। এ সব কিছু মিথ্যে। যতটুকু মনে আছে, আমি তো নিচে জ্ঞান হারিয়েছিলাম। হঠাৎ জায়গা পেয়ে দেখি আমি রুমে, আর সবাই রুমে দাঁড়িয়ে আছে, যাতা বলে যাচ্ছে। তাসফি ভাইয়াই বা কেন আমার রুমে আসবেন আপনি বলেন? দেখ মা, আমি বুঝতে পারছি তোর মনের অবস্থাটা, কিন্তু এখন পরিস্থিতিটা এতটাই বিগড়ে গেছে যে কিছুতেই হাতে নাগালে আনতে পারছি না। রোজি আর আনিসকে তো তুই জানিসই। মায়ের সাথে পরিস্থিতিটা ওরা আরো বেশি করে বিগড়ে দিচ্ছে। রাজীবের সাথে বিয়ের কথাটা তুলতেও দুবার ভাবলো না। গ্রামের এত আত্মীয় স্বজন বাসায় থাকার জন্য কিছু করতেও পারছি না। বড় চাচার কথাগুলো শুনে অবাক হয়ে তাকিয়ে রইলাম ওনার দিকে। কতটা অসহায় হলে এমনভাবে কথাগুলো বলতে পারেন উনি? যে মানুষটার কাছে সবকিছুর সমাধান এক নিমিষেই হয়ে যেত, সেই মানুষটা এভাবে কথাগুলো বলছে। পরিস্থিতিটা ঠিক কতটা বিগড়ে গেছে আন্দাজ করে নিলাম। বড় চাচা আবারও বললেন, এই মুহূর্তে কোনো কিছু দিয়ে কোনো সমাধান আনতে পারছি না রে মা। আনিস যখন রাজীবের সাথে তোর বিয়ের কথাটা বললো, তখন নিজেকে ঠিক কতটা অসহায় লাগছিল তা বলে বোঝাতে পারবো না। কিন্তু তাসফি মনে হয় আমার মনের অবস্থাটা ধরতে পেরেছিল। তা না হলে কেনই বা তোকে বিয়ে করার কথাটা বললো তাসফি? চুপচাপ বড় চাচার কথাগুলো শুনে যাচ্ছি। তাদের কিছু বলার মতো কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। এবার আব্বু বলতে লাগলো, জেনে শুনে কিছুতেই রাজীবের মতো একটা লম্পটের হাতে আমি তোকে তুলে দিতে পারি না মা। তোকে নিয়ে ওদের উদ্দেশ্য ঠিক কি সেটা খুব ভালোভাবে জানি আমরা। আনিসের কথাটা শুনে আমি বলতে চেয়েছিলাম তোর সাথে তাসফির বিয়ের কথাটা, কিন্তু তাসফি আগেই কথাটা বলে আমাকে হালকা করে দিয়েছে। তোর সম্মান, আমাদের পরিবারের সম্মান বাঁচাতে এটাই এখন শেষ উপায় আম্মু, তুই রাজি হয়ে যা। আমি ওনাকে বিয়ে করতে পারবো না আব্বু। ছলছল চোখে তাকিয়ে কথাটা বলে উঠলাম। এখন বড় চাচা সহ আব্বুও শুরু করেছেন। কি করব আমি এখন? যে মানুষটাকে দেখা মাত্রই ভয়ে কেঁপে উঠি, তার সাথে সারা জীবন কিভাবে কাটাবো আমি? আমাকে তো সব সময় ধমকের ওপরেই রাখেন উনি, আর উনিও তো আমারও পরিবারের সম্মান বাঁচাতে বাধ্য হয়েছেন। কেন পারবি না? তাসফি সব দিক থেকে পারফেক্ট একটা ছেলে। আমাদের বাড়ির ছেলে বলে বলছি না, হাজার খুঁজলেও ওর মতো একজনকে পাওয়া যাবে না। তাহলে তো সমস্যা কোথায়? ছোট থেকেই তো দেখে আসছিস ওকে, সেই জন্য তো চাইছি না আব্বু। কেন মামুনি, আমার ছেলেটাকে তোমার খুব বেশি খারাপ লাগে, নাকি তুমি ওকে ভুল বুঝছো? পাশে বসে আমার এক হাত ধরে বললেন ফুপা। অসহায় চোখে তাকিয়ে রইলাম। কি করে বোঝাবো? তাদের ছেলে পারফেক্ট হলেও আমি তো কোনো কিছুতেই ওনার জন্য পারফেক্ট নই। আপনারা এবার কিছু করেন ভাই। ও তো আমার কথা কোনোদিনই শোনে না। আপনারাই ওকে বোঝান। এত কিছু আমি আর নিতে পারছি না। বড় চাচা ও ফুফাকে উদ্দেশ্য করে কথাগুলো বলে চলে গেল আব্বু। ফুফা আমার দিকে তাকিয়ে আবারও বলতে লাগলেন, রাগটা সবসময় নাকের ডগায় থাকলেও মনটা অনেক নরম ওর। তোমাকে অনেক ভালো রাখবে, দেখে নিও। তোমার আব্বু ও বড় ভাইকে আর টেনশন দিও না মামুনি। আমাদের কথা ভেবে রাজি হয়ে যাও।
মাথা হাত নাড়িয়ে ফুপা ও বড় বাবা চলে গেলেন। হতাশ হয়ে তাকিয়ে আছি তাদের যাওয়ার পানে। ফাঁকা রুমে বসে আছি আর ভেবে চলেছি তাদের বলা কথাগুলো। কি করা উচিত আমার? আজকের এই ঘটনাটা যে কতটা প্রভাব ফেলেছে সবার প্রতি খুব ভালোভাবেই বুঝতে পারছি আমি।